বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেই তাকে বিদেশে নেওয়া হবে বলে জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বিদেশে নেয়ার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। শফিকুল হকের প্রতিবেদন। গেল রোববার শারীরিক অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। প্রাথমিক অবস্থায় কিছুটা উন্নতি হলেও দু একদিন পর থেকে শারীরিক জটিলতা বাড়তে থাকে। ফলে দ্রুত নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয় সাবেকেই প্রধানমন্ত্রীকে। 7 দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এখন কেমন আছেন তিনি? তার শারীরিক অবস্থা কিছু সংকটাপন্ন। মেডিকেল বোর্ডে সভা করেছেন প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে, এবং সেখানে তার চিকিৎসার ব্যাপারে সমস্ত চিকিৎসকদের মতামত নিয়ে তারা কথা বলেছেন, এবং কিভাবে চিকিৎসা তারা করবেন এবং সেই চিকিৎসাটা কি ধরনের হবে সে বিষয়ে তারা কালকে মতামত দিয়েছেন। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, দেশের বাইরে নেয়ার মতো পরিস্থিতি তৈরি হলে দেরি করবেন না তারা। প্রস্তুতির বিষয়েও বলেন তিনি। হয়তো প্রয়োজন হতে পারে, কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা, সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, আপনার ভিসা, অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলো মোটামুটি কাজ এগিয়ে আছে। অর্থাৎ যদি আপনার প্রয়োজন হয় এবং যদি দেখা যায় যে শি ইজ রেডি টু ফ্লাই, তখন তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব। হাসপাতালের শৃঙ্খলা রক্ষার্থে বেগম খালেদা জিয়াকে দেখতে ভিড় না করার অনুরোধ জানান মির্জা ফখরুল। এতে করে হাসপাতালের কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা অত্যন্ত বিব্রত বোধ করছেন। তারা চিকিৎসা কার্য চালাতে ম্যানেজমেন্টটাও এবং একজন অন্যান্য যারা রোগী আছে তাদের সেখানে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে। শফিকুল হক, 71, ঢাকা। অসুস্থ মাকে দেখতে দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নিজের একার নিয়ন্ত্রণে নেই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তাঁরও রয়েছে বলেও উল্লেখ করেছেন তারেক রহমান। ফেসবুক পোস্টে তিনি মা খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তারেক রহমান বলেন, রাজনৈতিক বাস্তবতার কারণেই তিনি আজ মায়ের পাশে থাকতে পারছেন না। একই সঙ্গে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় থাকা তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য যারা আন্তরিকভাবে দোয়া করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধি নিষেধ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শনিবার তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি এই তথ্য জানান। শফিকুল আলম লেখেন, জনাব তারেক রহমান বলেছেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধি নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই। পোস্টে প্রেস সচিব আরও বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এর আগে খালেদা জিয়াকে দেখে এসে বিএনপি ও অন্য দলের রাজনীতিকরা বলেছেন তিনি বিপদমুক্ত নন। দেশবাসীর কাছে দোয়ার দরখাস্তও দিয়েছেন তারা। সকাল থেকেই বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এভারকেয়ার হাসপাতালের সামনে উপস্থিত হন প্রিয় নেত্রীর খোঁজ নিতে। বিস্তারিত মাহিলা ইসলামের প্রতিবেদনে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেল কয়েকদিন ধরে বিভিন্ন রোগের জন্য চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করছেন। শুক্রবার ও শনিবার বিএনপির নেতাদের পাশাপাশি অন্য দলের নেতাকর্মীরা খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিতে যান। প্রিয় নেত্রীকে দেখতে আসেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ। কিভাবে মানুষ কান্না করতেছে দেখেন, প্রত্যেকটা মানুষের চোখে জল। আর আমরা কালকে সারা রাত ঘুমাইতে পারি না। প্রার্থনা চাচ্ছি যে ওনার জন্য যেন সবাই হাত তুলে মন খুলে দোয়া করেন, আল্লাহ যেন ওনাকে হায়াত দান করেন। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা শনিবার হাসপাতালে চিকিৎসার খবর নেন, কথা বলেন গণমাধ্যমের সাথে। ম্যাডামের জন্য এখন ডাক্তাররা
সার্বক্ষণিক চিকিৎসায় আছেন। আমাদের যেটা করণীয় সেটা হলো পুরো দেশবাসীর ম্যাডামের জন্য দোয়া করা। আউট অফ ডেঞ্জার বলা যাচ্ছে না, মানে এখনো তার অবস্থা সংকটাপন্ন বলা যায়। বর্তমান সময়ে তার ব্যাপারে সর্বশ্রেষ্ঠ বা সর্বোচ্চ কেয়ার নেওয়া হচ্ছে। দেশ বিদেশের ডাক্তাররা প্রায় যারা এই বিষয়ে তারা সবাই তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। জাতীয় নাগরিক পার্টির নেতারা বেগম খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান। এরপর তারা কথা বলেন গণমাধ্যমের সাথে। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে স্থিতিশীল আছেন। উনি এখনো ফাইট করছেন। নিরাপদ দূরত্ব থেকে সব সতর্কতা মেনে আমার ওনাকে দেখার সুযোগ হয়েছে। যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে সেটি যেন উনি নিজে দেখে যেতে পারেন, এবং যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে। একটা ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন, ওনাকে মেডিকেলের অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন। আমার মনে হয় আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখে। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি জানান, বেগম খালেদা জিয়ার অসুস্থতা স্বাভাবিক কোনো ঘটনা নয়। উনি মোটামুটি ভালোই অসুস্থ। আমি গত রাতে 1টার সময় ওখানে গিয়েছিলাম এবং আমি খুবই নিশ্চিত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে বন্দী থাকা অবস্থায় স্লো পয়জনিং করা হয়েছিল। এখন থেকে 5-7 বছর আগে ভারতীয় একজন সাংবাদিক ঢাকায় এসেছিল, যখন আমার সাথে দেখা হয়, উনি বললেন, আপনারা কি নিয়ে লাফালাফি করতেছেন? উনি তো বাঁচবে মাত্র 2 বছর। বেগম খালেদা জিয়ার জন্য পুরা জাতির দোয়া আছে। তিনি সুস্থ হয়ে ফিরবেন মানুষের মাঝে, জানান মির্জা আব্বাস। বাংলাদেশের সমস্ত জনগণের অত্যন্ত প্রিয় নেত্রী বিদেশ নেত্রী খালেদা জিয়া, অত্যন্ত প্রিয়। কারণ বাংলাদেশের দলমত নির্বিশেষে দেশ নেত্রী এখন জানে যে তিনি একজন ঐক্যের প্রতীক। মাহিলা ইসলাম, 71, ঢাকা। প্রতিষ্ঠার প্রতীক। জাতীয় নির্বাচনের আদলে মক ভোটিং কার্যক্রম উদ্বোধন করল নির্বাচন কমিশন। শনিবার সকালে রাজধানী শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে এই আয়োজনে অংশ নেন ভোটাররা। মক ভোটিং থেকে অর্জিত জ্ঞান জাতীয় নির্বাচনে প্রয়োগের কথা জানায় নির্বাচন কমিশন। এই কার্যক্রম পরিদর্শন করেন সিইসি। তিনি জানান, ডিসেম্বরের 2য় সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে। বিস্তারিত ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এবার একই সাথে 2টি ভোট দেবেন ভোটাররা, একটি জাতীয় নির্বাচনের আর একটি গণভোটের। নতুন এই অভিজ্ঞতার সাক্ষী হবে নির্বাচন কমিশনও। তাই 2 নির্বাচনে ভোটারদের ভোট দেবার সময় নির্বাচনী অনুষঙ্গের প্রয়োজনীয়তা নিরূপণে মক ভোটের আয়োজন করেছে নির্বাচন কমিশন। শনিবার রাজধানীর শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে এই আয়োজন করে কমিশন। এতে 4টি কেন্দ্রে 500 ভোটারের ভোট দেবার আয়োজন করে কমিশন। মক ভোট দেওয়ার জন্য আসেন ভোটাররা। আমরা কিছুই জানি না, এই ফার্স্ট টাইম ভোটের জন্য আসছি। এখানে ভোটাভুটি হচ্ছে, এলাকার লোকজন কিসে হইতে জানি না, ভোট দেবো সেটা আসছি। একটা নতুন এক্সপেরিয়েন্স হচ্ছে। ভোট দিতে এসে অনেকেই জানান তাদের অভিজ্ঞতা। ভোট দেওয়ার প্রক্রিয়াও কোনো সমস্যা হয়নি, তবে গণভোটে অনেকগুলো লেখা, তো এই লেখাগুলো পড়তে একটু সময় লাগে। জাতীয় ভোট যদি এরকম হয়, ওয়েল এন্ড গুড। ইনশাআল্লাহ পার্থক্য বুঝতে পেরেছি, ভালো দিয়েছি। আর 2টা কন্ডিশন পুরোপুরি পড়েছি, আর 2টা কন্ডিশন পড়ে নাই। আর 2টা কন্ডিশন পড়ে আমি বুঝি যে কি দেওয়া যায়, হ্যাঁ অথবা না, আমি দিয়ে চলে আসছি জাস্ট। তবে মক ভোট পরিদর্শন শেষে প্রধান নির্বাচন কমিশনার জানান, এসব বিষয়ে জানতেই আয়োজন এই ভোটের। আমরা অনুমানের ভিত্তিতে কোনো আগাতে চাই না, আমরা বাস্তবতার ভিত্তিতে আগাতে চাই, বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আগাতে চাই, প্র্যাকটিক্যালি দেখে এবং আজকে একদম রিয়েল টাইম অ্যাসেসমেন্ট করে দেন আমরা নেক্সট প্ল্যানিংটা করব। মোটামুটিভাবে প্রিপারেশন আমাদের আছে, কোনো অসুবিধা নেই, অসুবিধা হবে না ইনশাল্লাহ। আমরা সবাই মিলে ইনশাল্লাহ যে ওয়াদা জাতিকে দিয়েছি সেটা আমরা ইনশাল্লাহ ডেলিভার করব। এ সময় এক প্রশ্নের জবাবে সিইসি জানান, ডিসেম্বরের 2য় সপ্তাহেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে চায় কমিশন। দেখেন, বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ওয়াজ নেভার পারফেক্ট, বলে তো লাভ নাই। ওভারঅল এনভায়রনমেন্ট ফর পুলিং এটা আমরা ইনশিওর করবো ইনশাল্লাহ। তফসিল হোপফুলি আমরা যেটা আশা করছি 2য় সপ্তাহে হবে ডিসেম্বরে। সিইসি জানান, কমিশন ও সরকার গণভোট নিয়ে প্রচারণা চালাবে। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। কৃষিকে এগিয়ে নিতে হলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এক হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য
আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। একই অনুষ্ঠানে কথা বলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, কৃষি খাতে উন্নয়নে সরকার বিভিন্ন দেশের সাথে একযোগে কাজ করছে। মামুন হোসাইনের রিপোর্ট। দীর্ঘ কোনো বক্তব্য রাখবো না। কৃষি সাংবাদিক ফোরামের অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, জিয়াউর রহমানের হাত ধরে দেশে কৃষিতে বিপ্লব হয়। কৃষি উন্নয়নে সকল পক্ষকে একসাথে কাজ করার উপর গুরুত্ব দেন তিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে আমরা যদি দেশের দায়িত্বভার পাই, তাহলে আমরা কিন্তু পার্টনারশিপে যাব। গভর্নমেন্ট হ্যাজ টু গো ইন পার্টনারশিপ উইথ দ্য প্রাইভেট সেক্টর। আবার কিছু কিছু ক্ষেত্রে উইথ দ্য এনজিওস যারা ডেলিভার করতেছে বিভিন্ন জায়গায়, তাদের আউটরিচ আছে, গভর্নমেন্টের আউটরিচ না, এটা মাথায় রাখতে হবে। একই অনুষ্ঠানে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, কৃষি রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার। এই গভর্নমেন্ট যদি না পারে আর একটা গভর্নমেন্ট আসুক, যেই আসুক, ওইটায় যাওয়ার জন্য আমার যা পলিসি আমার সেটা এনশিওর করতে হবে, এবং সেই জায়গার জন্য যা যা পলিসি দরকার সেটার নিয়ে চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন, নেদারল্যান্ডের সাথে কথা বলেছেন, এফওএর সাথে আপনি জানেন উনি রোমে গিয়েছিলেন এফওএর একটা প্রোগ্রামে, ওনাদের সাথে আপনি নিবিড়ভাবে কথা বলেছেন, চায়নার সাথে ওনার নিবিড় এই বিষয়ে আলাপ হয়েছে। যাদের যাদের এগ্রিকালচার টেকনোলজিতে যারা এগিয়ে গেছেন তাদের সাথে ওনার একটা এই বিষয়ে বারবার কথা হচ্ছে। পাটজাত শিল্পে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন প্রেস সচিব। তারা যাতে প্রোটেকশন পান, তারা যাতে তাদের এক ধরনের সেফগার্ড থাকে, মেজার থাকে, সেটার জন্য এই গভর্নমেন্টকে, এই বাংলাদেশ সহ সামনের সাকসেসিভ গভর্নমেন্টকে দেখতে হবে, এবং এই গভর্নমেন্ট এটা নিয়ে বেশ কিছু কাজ করছে এগিয়ে। মামুন হুসাইন, ৭১, ঢাকা। অর্থনৈতিক স্থিতিশীলতায় বিএনপি শাসনের মূল দিক উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীতেও ক্ষমতায় এলে গণতন্ত্র অর্থনীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন তারা। আর দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, ফ্যাসিস্ট আমলে গোষ্ঠীবদ্ধ অর্থনীতি তৈরি করা হয়েছিল, আর নিম্নবিত্তের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত না হলে তারা বারবার রাজপথে নামবে বলে সতর্ক করেছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম। বিস্তারিত শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদনে। দৈনিক বণিক বার্তার নিয়মিত বার্ষিক অনুষ্ঠান, এতে অংশ নেন রাজনীতিকরা। সমস্যায় পড়েছিলাম লাস্ট ফিউ ইয়ার। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি সবসময় অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে গুরুত্ব দিয়েছে। বিএনপি রেকর্ড দেখেন অতীতের প্রত্যেকটি সময় যখনই বিএনপি ক্ষমতায় এসেছে, রাজনীতি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অর্থনীতিকে, এবং অর্থনীতি সবচেয়ে সচল থেকেছে। অর্থনীতিতে যেন একটা স্টেবিলিটিটা স্থিতি অবস্থা থাকে, এবং ম্যাক্রো ইকোনমিক্সটা যেন শক্তভাবে দাঁড়ায়। এটা যে সামগ্রিকভাবে আমরা জিনিসটাকে সেভাবে দেখি। তিনি জানান, বেকারত্ব দূরীকরণে সরকারকে কাজ করতে হবে। নতুন বাংলাদেশ শুধু নয়, আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে দেখতে চেয়েছি, একটা যেখানে মানুষ, সব মানুষগুলোই তারা অন্তত একটা বেটার লিভিংয়ে থাকবে, ভালো অবস্থায় থাকবে, এবং একটা ভালো গভর্নেন্সের মধ্যে থাকবে, এবং ডেমোক্রেসিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, এই বিষয়টা আমরা দেখতে চাই। এদিকে একই অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু রাজনীতিকে নয়, অর্থনীতিকেও করতে হবে গণতান্ত্রিক। বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের একটা অংশগ্রহণ থাকতে হবে। বিএনপির পক্ষ থেকে আমরা যে স্লোগানটা দিচ্ছি, স্লোগান হচ্ছে রাজনীতিকে যেভাবে গণতন্ত্রের কথা আমরা বলছি, অর্থনীতিকেও আমাদের গণতন্ত্রের দিকে নিয়ে যেতে হবে। আর সম্মেলনে যোগ দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নিম্নবিত্তের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত না হলে জনগণ আবারও রাস্তায় নামবে। আমাদের একেবারে যে নিম্নবিত্ত এবং শ্রমিক, তাদের জীবন জীবিকার ব্যবস্থা, শুধু মজুরির প্রশ্নটা আমরা কথা বলি, কিন্তু তার সন্তান কোথায় কিভাবে পড়াশোনা করবে, স্বাস্থ্য ব্যবস্থার সুযোগ সুবিধা সে পাবে কিনা, শিক্ষার সুযোগ সে পাবে কিনা, এই প্রশ্নগুলোর সুরাহা যদি আমরা না করি, আমাদের কিন্তু অর্থনৈতিক যে আকাঙ্ক্ষা গণঅভ্যুত্থানে সেটি পূরণ হবে না, এবং বারবারই মানুষ রাজপথে নামবে। অন্যদিকে আমলাতন্ত্র ও সরকারি নীতিকে অর্থনীতির জন্য মূল সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন গণসংহতি আন্দোলনের নেতা জুনায়েদ সাকি। বাংলাদেশ কিংবা যে কোনো দেশের অর্থনীতির একটা বড় পরিমাপক হবে যারা প্রান্তিক মানুষ, যারা শ্রেণীগতভাবে আর্থিক দিক থেকে যারা নিম্ন আয়ের মানুষ, আমরা সেই অর্থনীতি তাকে কিভাবে ট্রিট করে, সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের অর্থনীতির বিনিয়োগের ক্ষেত্রে প্রধান সমস্যা হচ্ছে সরকার নিজেই এবং লালফিতা আমলাতন্ত্র।
2020 সাল থেকে ধারাবাহিকভাবে আয়োজিত এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল অর্থনীতির ভবিষ্যৎ পথরেখা ও রাজনৈতিক অঙ্গীকার। না ঠিক আছে, প্রশ্ন উত্তর বেটার। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা। অর্থনীতিতে লাল ফিতার দৌরাত্ম্য আর দুর্বৃত্তায়নের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। শনিবার রাজধানীর এক হোটেলের অর্থনৈতিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। জামায়াতের আমির বলেন, শিক্ষা, দুর্নীতি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে স্থিতিশীলতা আসবে। এ সময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক দলগুলোর দ্বারস্থ হয় না, অনেক সময় তাদের রাজনৈতিক দলের কাছে দ্বারস্থ হতে বাধ্য করা হয়। পরিপূর্ণ পরিবেশের অভাবে বিদেশিরা দেশে বিনিয়োগে অনাগ্রহ প্রকাশ করছে বলেও মন্তব্য করেন জামাতের এই শীর্ষ নেতা। সম্মেলনটির আয়োজন করেছে বণিক বার্তা। অর্থনীতি আপনি নিয়ে আগাবেন কিভাবে? এই অর্থনীতিতে যেমন বিভিন্ন সরকারি মারপেচ আছে, লাল ফিতার দৌরাত্ম্য আছে, ঠিক তেমনিভাবে সেখানে অনেক দুর্বৃত্তপনাও আছে। রাজনীতির জায়গা থেকে এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে আমরা যতই বলি, আমরা কাঙ্ক্ষিত সেই সুবিধা এবং কমফর্ট জোন আমরা দেশি বিদেশি ব্যবসায়ীদের জন্য তৈরি করতে পারিনি। বর্তমানে খেলাপি ঋণ সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। আগামী 5 থেকে 10 বছর সময় লাগবে এই খেলাপি ঋণ কমিয়ে আনতে। বণিক বার্তার আয়োজনে অর্থনৈতিক সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। রমজানে নিত্যপণ্য আমদানিতে ঋণপত্র বা এলসি খোলায় সংকট নেই বলেও জানান গভর্নর। বলেন, একীভূত হওয়া নতুন ব্যাংকের কার্যক্রম চালু হবে আগামী সপ্তাহে, আর বিনিয়োগ বাড়াতে নীতি সুদ হার কমিয়ে আনার দাবি জানান ব্যবসায়ীরা। বিস্তারিত মইনুল হাসানের প্রতিবেদন। বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় ক্ষতি করেছে গত 15 বছরের ব্যাংকিং খাতের বিরামহীন লুটপাট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অর্থনীতির কিছু সূচকে উন্নতি হলেও তলানিতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি। বণিক বার্তা আয়োজিত অর্থনৈতিক সম্মেলনে উঠে এলো ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির সংকটের কথা। সমালোচনা হয় এনবিআরের কর কাঠামো নিয়েও। ব্যবসায়ীরা বলেন, শিল্প কারখানায় এখন জ্বালানি সংকট বড় সমস্যা। পাশাপাশি নীতি সুদহার বেশি হওয়ায় হচ্ছে না প্রত্যাশিত বিনিয়োগ। তাই নীতি সুদহার কমানোর দাবি ব্যবসায়ী নেতাদের। খেলাপিদের ধরতে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়। ব্যবসা বাণিজ্য সহজ করে দেন। সরকার যদি এন্টারপ্রেনারদেরকে ব্যবসা বাণিজ্য সহজ না করে, তাহলে আমাদের এই অবস্থা, আমাদের নতুন নতুন এন্টারপ্রেনাররা আসলে তারা কিভাবে আগাবে? সরকারের সকল সেক্টরে, ব্যুরোক্রেসিতে সব সেক্টরে, শুধু কর্পোরেশন, সচিবালয়, সব জায়গায় যাদের সাথে আমরা প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যুদ্ধ করে যাচ্ছি, তাদের নীতি সুদ কিন্তু 5 থেকে 6%। আপনি যদি নীতি সুদটাকে যদি একটু কমিয়ে দেন, তাহলে বড়ই মানির উপর সুদটা কমবে, আমরা একটু স্বস্তি পাবো। ইন্টারেস্ট রেট ভেরি হাই, আর ইন্টারেস্ট রেট হাইয়ের কারণে কিন্তু প্রাইভেট সেক্টর বড় করতে পারে নাই। এখনো মূল্যস্ফীতি বেশি হয় নীতি সুদহার কমানো সম্ভব নয় বলে জানান গভর্নর। বলেন, খেলাপি ঋণের সংকট থেকে বের হয়ে আসতে সময় লাগবে 5 থেকে 10 বছর। আমরা প্রতি কোয়ার্টারে যখন নতুন ডাটা পাচ্ছি, নতুন ক্লাসিফিকেশন রুল যখন অ্যাপ্লাইড হচ্ছে, এই দুটোর কারণে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকিং খাতের এনপিএল এর পরিমাণ হবে হয়তো 25%। সরকার বলছে 8%, তার 3 গুণ হবে। এখন দেখছি এটা অলরেডি 35%, হয়তো আরেকটু বেশিও হতে পারে। ডলারের উপর চাপ নেই জানিয়ে আহসান এইচ মনসুর জানান, রমজানে নিত্যপণ্য আমদানিতে সংকট নেই ঋণপত্র খোলার। আমরা মনে করি প্রত্যেকটা রমজানের যেসব পণ্য আমদানি, সেটা অলরেডি এলসি ওপেনিং হয়ে গেছে, এবং এলসি ওপেনিং বিভিন্ন পণ্যের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে 20%, কোনো কোনো ক্ষেত্রে 50%, কোনো কোনো ক্ষেত্রে 15% গতবারের করসপন্ডিং পিরিয়ডের চাইতে বেশি আছে। কাজে আমি কোনো একটা বড় স্বস্তির জায়গা সেখানে দেখছি। ডলারের উপর কি চাপ পড়েছে? না, চাপ পড়ে না। আগামী সপ্তাহেই একীভূত হওয়া 5 ইসলামী ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হবে বলে জানান আহসান এইচ মনসুর। আমরা আশাবাদী এটা আগামী সপ্তাহেই লঞ্চিং হয়ে যাবে। মইনুল হাসান, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে।